বিসমিল্লাহির রহমানির রাহিম। এই দুনিয়ার মানুষগুলো আমি বলবো যে আসলে দুমুখো সাপের চেয়েও বেশি বিষাক্ত, বেশি পরিবর্তনশীল। এ কারণেই বলছি এই কথাগুলো। মনটা বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি ভার হয়ে আছে, তো সেজন্যই আপনাদের সাথে আসলে এই কথাটা বলা যে স্বার্থে যতক্ষণ পর্যন্ত কারো আঘাত না পড়ে ততক্ষণ পর্যন্ত তার আসল চেহারা আপনি কখনোই বুঝতে পারবেন না, কখনোই দেখতে পারবেন না। যখন দেখবেন তার স্বার্থে আঘাত লেগেছে তখন বুঝতে পারবেন যে সে যত আপন মানুষই হোক না কারণ, তখন কিন্তু সে তার আসল রূপে ঠিকই ফিরে আসবে। তখন আর সে তাকে আটকাতে পারবে না। তো যাই হোক, আমরা এরকম রূপ দেখতে চাই না কেউ। আল্লাহ যাতে কাউকে এরকম রূপ না দেখায়। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখানে সকালের নাস্তার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। নাস্তা যদিও আপনাদের ভাইয়া করবে না, আর মেয়েরা তো স্কুলে চলে গেছে, শুধু আমি নাস্তাটা করে নিব। তো আমার নাস্তার জন্য আসলে সকালে ভাত ছিল না, যে ভাতটা ছিল সেটা আপনাদের ভাইয়া খেয়ে নিবে। তো তার একজনেরটাই হবে, আর মেয়েরা নেই, তো আমার একার জন্য ভাত রান্না করা বা অন্য কিছু তৈরি করা সেটা তো আর পসিবল না। তো আপনাদের ভাইয়া একবার বলছিল যে আমাকে পরোটা কিনে এনে দিবে, তো আমাদের বাজারের পরোটা ভালো হয় না। তো সে বলছে তাহলে তুমি নিজেই বানিয়ে খাও। তো চিন্তা করলাম যে আসলে অলসতা করে কোনো লাভ নেই, সারা সকাল কাটাতে পারবো না। অলরেডি রাতে আমি খাবার খাইনি, তো রাতে খাবার না খাওয়ার কারণে কিন্তু সকালে এমনিতেই খুব নেতিয়ে আছি। ক্ষুধায় খুব বেশি কষ্ট হচ্ছে। বাবু যেহেতু ব্রেস্ট ফিডিং করে, আর 3টার পর থেকে সে অনেক জ্বালাতন করে খাওয়া নিয়ে। তো সব কিছু মিলিয়ে আসলে রাতে তো মানুষ ভরপেট খেয়েও যদি শোয় ঘুমায়, তারপরও কিন্তু জেগে গেলে তার একটা ন্যাচারালভাবেই তার একটা ক্ষুধা পেয়ে যায়। আর আমার যেহেতু রাত 3টা 4টার পর থেকে একেবারেই সজাগ থাকতে হয়, কারণ সে 10 মিনিট পরপরই খেতে চায়। তো তারও আসলে ওই সময়টাতে ক্ষুধা পায়, সেজন্যই সে এরকম করে। তো যাই হোক, যেই কতদিন সে ব্রেস্ট ফিডিং করে সেই কতদিন আসলে এই জ্বালাগুলো আমাকে পোহাতে হবে। তো বাচ্চার মায়েরা আসলে এগুলো করে অভ্যস্ত। আল্লাহ আমাদেরকে ওভাবেই সৃষ্টি করেন যাতে করে আমরা এগুলো সহ্য করতে পারি, আর সেজন্যই হয়তো মায়ের মর্যাদা অনেক বেশি। কিন্তু আমাদের সমাজে কিছু মা আছে, তাদেরকে আসলে মা তো দূরের কথা, তারা ডাইনির চাইতেও বেশি নরকীয় একেবারে রূপ ধারণ করে। তাদেরকে আসলে মা বলাও, মা শব্দটাকে অনেক বেশি অসম্মান করা হবে। জানি না তারা 9 মাস পেটে কিভাবে ধারণ করেছিল বা কিভাবে দিনগুলো পার করেছিল, কারণ তারা বাচ্চারা বড় হওয়ার পর তাদের যেই সার্থকতার যে রূপটা তারা আসলে দেখায়, সেটা দেখলে অনেক সময় অনেক সমাজের বলবো কি, এটা আমাদের পরিবারেও হয়ে থাকে, আশেপাশেও হয়ে থাকে, নিজেদের মধ্যেও কিন্তু এরকম হয়ে থাকে। তো যার সাথে যা ঘটে তা কিন্তু সেই বোঝে। তো আমার সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু এটা বলা। আসলে মা শব্দটা সবার ক্ষেত্রেই জান্নাতের মতো না, যদিও আল্লাহ বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আসলে সেই পর্যায়ে কিন্তু মাকেও থাকতে হয়। বাবা মা দুনিয়াতে এমন একটা নিয়ামত, সেটা এখন মা হয়েছি তো অনেকটাই বুঝতে শিখেছি। যখন মা হইনি বা বাবা মায়ের কাছে ছিলাম, তখন বাবা মায়ের গুরুত্ব বুঝতে পারতাম না, যে আসলে বাবা মায়ের গুরুত্ব, সেই সাথে বাবা মায়ের দায়িত্ব ও কর্তব্য। সন্তানের দায়িত্ব কিন্তু একটা পর্যায় থেকে শুরু হয়, যেমন বড় হয়ে যাওয়া, তারপর থেকে। আর বাবা মায়ের দায়িত্বটা এমন, সন্তানকে পেটে ধারণ করা থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা দুনিয়াতে বাবা মা হিসেবে যতদিন বেঁচে থাকবো ততদিনই কিন্তু আমাদের সেই দায়িত্বটা পালন করতে হয়। যেহেতু বাবা মার বিচার দুনিয়াতে কেউ করতে পারে না, স্বয়ং আল্লাহ কিন্তু সেই বিচারটা করে। তো প্রত্যেকটা বাবা মার কিন্তু সেটা বুঝেই চলা উচিত। সন্তানের সাথে ওরকম আচার আচরণ, ওরকম মতভেদ রাখা কিন্তু উচিত না, কারণ এটার জন্য কিন্তু আমাদেরকে আল্লাহ দিন শেষে জবাবদিহিতার দাঁড় করাবেন, আর আল্লাহর পাকড়াও কিন্তু বড় কঠিন হবে। তো আল্লাহ যারা এরকম পথভ্রষ্ট হয়ে আছে, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমরা যাতে আমাদের সন্তানদের যে দায়িত্ব কর্তব্য সেটা মৃত্যুর আগ পর্যন্ত সঠিকভাবে করে যেতে পারি, কারণ এটা আমাদের কিন্তু মৃত্যুর আগ পর্যন্তই আল্লাহ বরাদ্দ করে দিয়েছে যে এটা আমাদেরকে করতেই হবে। যার যেই প্রাপ্য, যাকে যেভাবে পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে আনা যায়,
যতটা সম্ভব তাকে ভালো রাস্তা দেখানো যায়, এটাই আমাদের করা উচিত। তবেই তো মায়ের পায়ের নিচে বেহেশত হবে, এছাড়া তো হবে না। আমি যদি আমাকে এত বড় মর্যাদা যদি আল্লাহ দিয়ে থাকেন, অবশ্যই সেটা আমাকে পালন করতে হবে, তবেই তো আমি সেই মর্যাদাটা পাবো। তো যাই হোক, অনেক বড় কথা হয়তো বা বলে ফেললাম, ভুল হলে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এখানে আমি লতি চিংড়ি দিয়ে রান্না করে নিয়েছি, সেই সাথে বেগুন রান্না করেছি, ছোট বেলে মাছ দিয়ে। এখন এটা আসলে এই ভর্তাটা না, এই ফাঁকিটা কয়েকদিন আগে করেছিলাম, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি কালো জিরা নিয়েছি একটুখানি তেলে, জাস্ট একটুখানি ফ্লেভার চলে আসা পর্যন্ত। তারপর কিন্তু কয়েকটা মরিচও নিয়েছি তেলে, এখানে লবণ ব্যবহার করিনি, গ্রাইন্ডারের মধ্যে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা দিয়ে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে, যারা কালো জিরা খেতে পারেন। তারপর এরকম একটি কাচের বয়ামে যদি রেখে দিই, এতে করে কিন্তু সপ্তাহ ভরে এটা খাওয়া যায়। যেহেতু এখন বর্ষাকাল, সেজন্য এক সপ্তাহের মতো কিন্তু এটা চলে যায়, এর বেশি হলে আবার একটু দলা পেকে যাবে। তো কালো জিরা তো অনেক উপকারী, মৃত্যু ছাড়া সব কিছুর ঔষধি গুণ এটার মধ্যে আছে। যারা খেতে পারেন ভালো, আর না খেতে পারলে কিছু করার নেই। তো এখানে আমার অনেক শখের একটা জিনিস, যেটা কিনা আজকে নিজে হাতে ধ্বংস করে দিতে হচ্ছে। টিনের উপরে এই যে এরকম ফোমগুলো লাগানো ছিল, এটা কিন্তু দেখারও সুন্দর ছিল, সেই সাথে টিনের উপর থেকে তাপও কম আসছিল। আর দেখতে আসলে দেখার সৌন্দর্যের জন্যই আপনার ভাইয়া এটা অনেক শখ করে লাগিয়েছিল। তো বেশ কিছুদিন যাবৎ ইঁদুরের এত বেশি জ্বালা যে আমি বলে বোঝাতে পারবো না। প্রায় ভিডিওতে বলি যে ইঁদুর আমার বড় বড় কন্টেনার অথবা এপাশ ওপাশ মানে অনেক কিছু নষ্ট করে ফেলছে, বা ইঁদুরের জ্বালার কারণে কিন্তু আমি অনেক কিছুই রাখতে পারিনি এভাবে। তো আপনাদের ভাই আসলে এটা ধরতে চাচ্ছিল না, কারণ এটার ভিতর দিয়ে ইঁদুর একেবারে বাড়িঘর তৈরি করেছে, জায়গায় জায়গায় ইঁদুরের শিশি করা, পায়খানা করা দিয়ে একেবারে পুরো ভরাট করে ফেলেছে, যেন তারই আবাসস্থল এটা। তো সেই ভয়েই কিন্তু সে এটা ধরতে চাচ্ছিল না, সে বারবার বলছিল অনেক বেশি নোংরা বের হবে, আমি এগুলো পারবো না, আর সেই সাথে আমার এটা খুলতেও ইচ্ছা করছিল না। তো এই তো এক পর্যায়ে এটা ধ্বংস করতেই হলো বুকে পাথর রেখে, কারণ সৌন্দর্যের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, এতে করে কিন্তু আরও বেশি নোংরা হচ্ছে সব কিছু। দেখুন আমার ঘরের কি অবস্থা, রান্নাঘরের একেবারে কিন্তু খুব বাজে অবস্থা। তো আবার কিন্তু কাজ জমে গেল, কালকে করেছি বেডরুম ক্লিনিং, আজকে আবার শুরু হয়ে গেল এই রান্নাঘরের। আসলে কিছু করার নেই, উপরে যেহেতু টিন দেওয়া, আর ঘরের পাশে যেহেতু একটা পুকুর আছে, সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলি, সেই সাথে কিছু গাছ আছে, সেই গাছ দিয়ে কিন্তু অনেক বড় বড় ইঁদুর যেগুলো আছে সেগুলো বেয়ে বেয়ে চলে আসে ঘরের ভিতরে। আর সেই ইঁদুর পাতার মারার যেই চালনিগুলো থাকে, চাই বলা হয় না কি বলা হয়, যেটাই বলা হয় সেটার ভিতরেও আটকে না। এগুলো অনেক বেশি চালাক চতুর হয়, ভিতরে শুটকি দিলে অথবা খাবার দিলে সে চুপ করে খেয়ে চলে যায়, সে এটার মধ্যে আটকাতে চায় না। ইঁদুরের কল বলা হয় সম্ভবত এটাকে। তো এই তো দেখতেই পাচ্ছেন ইঁদুরের কত ময়লা, মনে হয় 5 থেকে 6 কেজি ময়লা হবে, সে পুরোটা এই টিনের উপরের সাইডটা জুড়ে জমিয়ে রেখেছে এই কয়েক মাসে। আর আমার আসলে রান্নাঘরে যেহেতু আমি খাবার দাবার রান্না করি, সেই জায়গাটা সবচাইতে বেশি ক্লিন প্রয়োজন। তো সেজন্যই আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যে আমাকে এটা, আমার সৌন্দর্যের দরকার নেই, আমার পরিষ্কারের দরকার, আমাকে তুমি এটা খুলে দাও, এটা না খুললে এগুলোর আবাসস্থল নষ্ট হবে না, আর এতে করে এগুলোর উৎপাতও আমি কমাতে পারবো না। আমার সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসতে হয়। এটা শুধু আমার একার না, এটা কিন্তু আমাদের সব গৃহিণীদেরই কাজ, ঘুম থেকে উঠেই রান্নাঘরকে স্বাগতম জানানো, সেই সাথে ঘুমানোর আগে বিদায় জানানো। এগুলোই আসলে আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটি। আর বিনা পারিশ্রমিকে কিন্তু সারা জীবন এভাবে আমরা সংসারে সার্ভিস দিয়ে যাই, দিন টু রাত। কিন্তু এগুলোর আসলে আমাদের কোনো প্রতিদান নেই, এগুলোর নেই কোনো স্যালারি, নেই কোনো সম্মান, নেই কোনো কিছুই। সবাই মনে করে থাকে কি আর করি ঘরে। আর যদিও বলা হয় ডিটেলসে যে এটা করি ওটা করি সারাদিন, তখন বলা হয় এগুলো তো করতেই হবে, এগুলো তো প্রতিটা মেয়েরই করতে হয়। আসলে এটাই আমাদের জীবন। দিন শেষে আমরা বছরের পর এভাবেই কিন্তু বছরের পর বছর সংসারের কাজগুলো অতি যত্ন সহকারে করে থাকি, সারাটা জীবন এই সংসারকে দিয়ে থাকি। কোনো নামের, কোনো সুনামের, কোনো কিছুর আশায় কিন্তু এগুলো আমরা করি না। এটা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, সেটা হিসেবেই কিন্তু আমরা এই কাজগুলো করি অনেক ভালোবাসা থেকে।
তো 2 দিন যাবত আসলে ধুলাবালির কাজ করতে আর সব কিছু মোছামুছি করতে করতে নাজেহাল হয়ে উঠেছি। যদিও আগের দিন রান্নাবান্না ছিল না, আজকে কিন্তু রান্নাবান্নাও ছিল, সেই সাথে এত নোংরা কাজ। আর এই নোংরা কাজের মেন কাজটা কিন্তু আপনাদের ভাইয়া করেছে। আমি যদিও ঝাড়ু দিয়ে এগুলো পরিষ্কার করে দিচ্ছি, বা আমি উপর থেকে আশেপাশে যেগুলো আছে কিচেনের সেগুলো শুধু ঝেড়ে দিচ্ছি। এই তো দেখুন, বলেছিলাম না 5 থেকে 4-5 কেজি হবে ইঁদুরের পায়খানা। তো এই যে এই অবস্থা, উপর থেকে ফিটফাট, ভিতর থেকে সদরঘাট, এরকম একটা অবস্থা ছিল। নিচ থেকে যদিও সুন্দর দেখাচ্ছিল, কিন্তু ভিতরে যে এগুলো করে রেখেছে সেটা আপনাদের ভাইয়াকে আমি বোঝাতেই পারছিলাম না। তো অবশেষে এটা শেষ হলো আর ইঁদুরের জ্বালা থেকে বাঁচলাম। এরপর একটি নতুন অতিথির আগমন। আমি এই অতিথিকে চিনিও না। আমি আসলে সকালে মেয়েদের স্কুলে গিয়েছিলাম, কিছু স্কুলের কমপ্লেন ছিল, সেগুলো ভাইস প্রিন্সিপালকে জানানোর জন্য। তো এসে দেখি যে এটা যদি কেউ চিনে থাকেন এটা বলবেন। আমি আসলে প্রথমে বুঝেছিলাম যে এটা হয়তো কোনো কাক, কারণ ও মাথাটা গুটিয়ে বসেছিল আর ভেবেছিলাম মরে গেছে, কিন্তু সারা দিন শেষে দেখলাম যে না, সে মরে যায়নি, সে জীবিত, কিছুটা অসুস্থ। তো রাতারাতি আসলে এটা আবার কেউ কিছু একটা হয়তো বা নিয়ে গেছে, নয়তো বা সেই চলে গেছে, আসলে জানি না। আর সবচেয়ে বড় কথা, এটা যে কি সেটাই আমি চিনি না। এরকম কালো, একেবারেই কালো কুচকুচে, দেখতে অনেকটা বকের মতো লাগছে, কিন্তু বক এরকম কালারের আমি কখনো আমার লাইফে দেখিনি। আর আপনাদের ভাইয়াও চিনছে না, আমার শাশুড়িই চিনছে না, আপনাদের ভাইয়া কি চিনবে? তো আসলে সবাই মিলেই বলছিলাম এটা কি এত লম্বা গলা। তো আমার কোনো আপু এবং ভাইয়ারা যদি এটা চিনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরপর দেখবেন আপনাদের সেই সোনা বাবাটার কাণ্ড। সে আজকে তার বাবার লুঙ্গি পরেছে, বোনরা পরিয়ে দিয়েছে। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, সে কিন্তু পরে হাঁটছে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।